স্বাগত সিটিভিএনে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আমরা প্রত্যেক দিন এই সময় উপস্থিত হয়ে যাই, তবে আজকে অন্য দিনের তুলনায় একটু বাইরের ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম। বৃষ্টি পড়ছে, জানি মনটা একটু অন্যরকম হবে, কিন্তু পড়াশোনায় কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। জানলা খোলা রাখো আর তার সঙ্গে সঙ্গে টিভি অন করে, বা টিভি যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের অনলাইন পেজ রয়েছে, সেখানেও তোমরা এই অনুষ্ঠান সম্প্রচার সম্পূর্ণভাবে দেখতে পারো। তবে কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম হোক বা অন্য কোনো কারণে যদি তোমরা এই মুহূর্তে এই সরাসরি সম্প্রচার না দেখতে পারো তাহলে চিন্তার কিছু নেই, কারণ ফেসবুক পেজ অর্থাৎ সিটিভিএন এবং সিএনের ফেসবুক পেজে গেলে তোমরা এই সম্প্রচার কিন্তু আবারও দেখতে পাবে। একবার নয়, বারবার দেখতে পাবে। তাই চিন্তার কিচ্ছু নেই, মন খারাপের কিচ্ছু নেই। তোমাদের জন্য এই সম্প্রচার বারবার যাতে দেখতে পারো তার জন্য কিন্তু আমরা অবিরত চেষ্টা করে যাচ্ছি। এবং তোমরা যেমন ফেসবুক পেজেও দেখতে পারবে, তার সঙ্গে তোমরা ইউটিউবে গিয়েও কিন্তু এই অনুষ্ঠানটি আবারও দেখতে পাবে। আচ্ছা, আমরা প্রত্যেক দিনের মতো আজকে অনুষ্ঠান শুরু করছি, আজকের এই পড়াশোনা শুরু করছি। আজকে আমরা পড়াশোনা করব ভূগোল নিয়ে। ক্লাস 8 ও 9-এর ভূগোল অর্থাৎ জিওগ্রাফি নিয়ে আজকে আমরা পড়াশোনা শুরু করব, এবং কোন ক্লাসের কোন চ্যাপ্টার নিয়ে আমরা পড়বো তোমাদের জানাবো। তবে তার আগে আজকে আমাদের সঙ্গে যিনি স্যার উপস্থিত রয়েছেন তার সঙ্গে একটু আলাপ করে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার সঞ্জয় কুণ্ডু, মিত্র ইনস্টিটিউশন মেন। স্যার, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি একেবারে যে বিষয়টাই তোমাদের বলবো যে আমরা অবশ্যই পড়াশোনা শুরু করব, তার সঙ্গে কিছু প্রশ্ন আমরা সেট করেছি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তবে তোমাদের যদি এই বিষয়ক, অর্থাৎ আমরা প্রথমে ক্লাস আধ ঘন্টা ক্লাস 8 নিয়ে পড়াশোনা করব এবং তারপরের আধ ঘন্টা ক্লাস 9 নিয়ে পড়াশোনা করব। ক্লাস 8-এর আজকে আমরা আলোচনা করব জলবায়ু অঞ্চল নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টার নিয়ে, জলবায়ু অঞ্চল এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। আমরা কিছু প্রশ্ন সেট করেছি, অন্যান্য দিনের মতো আজও আমরা সেইভাবেই এগোচ্ছি। তবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অষ্টম শ্রেণী অর্থাৎ 9:30 থেকে 10টা পর্যন্ত আমরা অষ্টম শ্রেণী নিয়ে পড়াশোনা করব, এই নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই সরাসরি নাম্বারে ফোন করে স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। এবং ক্লাস 10টা থেকে 10:30 এই টাইমটা আমরা ক্লাস 9 নিয়ে আলোচনা করব। তবে ক্লাস 9-এ কী চ্যাপ্টার নিয়ে পড়বো সেটা সেই মুহূর্তে বলবো। আপাতত জলবায়ু বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি। তবে প্রথম প্রশ্নে আমরা যাব, তবে তার আগে একটু আগে স্যারের সঙ্গে আমাদের কথা হচ্ছিলেন, তখন স্যার বলছিলেন যে স্যার তোমাদের সঙ্গে কিছু নিজের মেমোরি কিছু শেয়ার করতে চান, কিছু কথা বলতে চান। অবশ্যই স্যার, আপনি। নমস্কার। সিটিভিএন কর্তৃপক্ষকে অপার একবার ধন্যবাদ জানাই। সিটিভিএন কর্তৃপক্ষ আমাকে এবার নিয়ে দ্বিতীয়বার ডাকলেন। আজকে আমরা ক্লাস 8 এবং 9 নিয়ে পড়াশোনা করব। এই বর্তমান এই প্রাকৃতিক যে দুরবস্থা চলছে বা মহামারী চলছে, এই অবস্থায় সিটিভিএন কর্তৃপক্ষ যে ছাত্রছাত্রীদের কথা ভাবনা চিন্তা করে যে অনলাইন ক্লাস চালু করেছে, তার জন্য আমি সিটিভিএন কর্তৃপক্ষকে আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। আর আরেকটা কথা আমি একটু বলে নিই, আমি মিত্র ইনস্টিটিউশন মেইনের শিক্ষক। মিত্র ইনস্টিটিউশন মেইনের সাথে আজকে 5 জুলাই এই দিনটি খুব ওতপ্রোতভাবে যুক্ত, কারণ এই দিনই আমাদের একান্ত আপন সহকর্মী শ্রী বরুণ বিশ্বাস, তিনি গোবরডাঙ্গা স্টেশনে তিনি তার অকাল প্রয়াণ ঘটেছিল। যাই হোক, বরুণ বিশ্বাস ছিলেন সমাজকর্মী, সমাজসেবী এবং প্রকৃত সমাজের শিক্ষক। আমরা যে উচ্চতায় উঠতে পারিনি, বরুণ সেই উচ্চতায় উঠে বরুণ সমাজকে শিক্ষিত করার চেষ্টা করেছিল। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটি আমি বরুণকে উৎসর্গ করে শুরু করতে চাইছি। একেবারেই, অবশ্যই। তাহলে আমরা বরঞ্চ আজকের প্রশ্নে যাই। আমরা কিছু প্রশ্ন সেট করছি, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। আবারও বলছি, তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা কিন্তু সরাসরি ফোন করতে পারো। স্যার, তাহলে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, তোমাদের আরও একবার বলে দিই, অষ্টম এবং নবম এই দুটো ক্লাস নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো, এবং দুটো ক্লাসের ভূগোল নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। ক্লাস 8 নিয়ে আমরা শুরু করছি, জলবায়ু অঞ্চল নিয়ে পড়াশোনা শুরু করছি, এবং তার প্রথম প্রশ্ন রইল, জলবায়ু অঞ্চল কাকে বলে? জলবায়ু অঞ্চল কাকে বলে? জলবায়ু অঞ্চল কাকে বলে? ইংরেজিতে আমরা বলি ক্লাইমেটিক রিজন। জলবায়ু অঞ্চল বলতে আমরা বুঝছি যে জলবায়ুর কতগুলো নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে পৃথিবীকে কতগুলো, ভূগোলকে কতগুলো সমধর্মীয় অঞ্চলে ভাগ করা হয়। আবার বলছি, উষ্ণতা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত, জলবায়ুর এই বিশেষ বিশেষ উপাদানগুলোর ভিত্তিতে পৃথিবীকে কতগুলো সমধর্মীয় অঞ্চলে ভাগ করা হয়।
এই সমধর্মী অঞ্চলগুলোকেই এক একটি জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজিয়ন বলে। আচ্ছা, তাহলে কি পরের প্রশ্নে চলে যাব আমরা? আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, জলবায়ু অঞ্চলকে প্রাকৃতিক অঞ্চল বলা হয় কেন? জলবায়ু অঞ্চলকে প্রাকৃতিক অঞ্চল বলা হয় কেন? জলবায়ু অঞ্চলকে আমরা প্রাকৃতিক অঞ্চল বলে থাকি। ভৌগোলিক এলসওয়ার্থ হান্টিংটন তিনি সর্বপ্রথম বলেছিলেন যে জলবায়ু অঞ্চলকে প্রাকৃতিক অঞ্চল বলাই যুক্তিসঙ্গত, কারণ এক একটি জলবায়ু অঞ্চলে শুধুমাত্র জলবায়ুর বিভিন্ন উপাদানের সামঞ্জস্য নয়, তার সাথে সাথে সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ বা ন্যাচারাল ভেজিটেশন, তার সাথে সেখানকার জীববৈচিত্র্য বা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস, এর মধ্যেও একটা সামঞ্জস্য লক্ষ্য করা যায়। সেই জন্য সামগ্রিকভাবে প্রত্যেকটি জলবায়ু অঞ্চলকেই এলসওয়ার্থ হান্টিংটনের মতে প্রাকৃতিক অঞ্চল বলাই যুক্তিসঙ্গত। অর্থাৎ জলবায়ু অঞ্চল বললে সেটাকে অনেক ক্ষুদ্র অর্থে বলা হলো, কিন্তু সেটাকে বৃহৎ অর্থে আমরা প্রাকৃতিক অঞ্চল বলে থাকি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত কটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত আমরা 7টা জলবায়ু অঞ্চলে ভাগ করে থাকি। কি কি? 1, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 2, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 3, ক্রান্তীয় বা উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। 4, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 5, ব্রিটিশ জলবায়ু অঞ্চল বা পশ্চিম উপকূলীয় সামুদ্রিক উপকূলবর্তী জলবায়ু অঞ্চল। 6, পার্বত্য জলবায়ু অঞ্চল। এবং 7, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তাহলে পৃথিবীকে বা ভূগোলককে আমরা মূলত এই 7টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করে থাকি। এগুলোকেও আবার কতগুলো উপবিভাগে বিভক্ত করা হয়, তবে তোমাদের ক্লাস 8-এর সিলেবাসে এই 7টি জলবায়ু অঞ্চল সম্পর্কেই পড়তে হবে, অতএব এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চোখ রাখবো। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ উল্লেখ করো। নিরক্ষরেখা থেকে উভয় দিকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ইকুয়েটোরিয়াল ক্লাইমেটিক রিজিয়ন। আবার বলছি, নিরক্ষরেখা থেকে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা থেকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চোখ রাখছি আমরা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, এটা একটু বড় প্রশ্ন, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য বলতে গেলে পরে আমরা মূলত উষ্ণতা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত, এই 3টে বিষয় আলোচনা করব। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কি? আমরা বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল, এখানে ঋতু পরিবর্তন বলে কিছু নেই, নো ক্লাইমেটিক চেঞ্জ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই গ্রীষ্মকাল বিরাজ করে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা সারা বছর 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো টেম্পারেচার বা উষ্ণতা তার থেকেও বেশি হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলা যেমন উষ্ণতা বেশি, তেমনি আবার রাত্রিবেলা আবার উষ্ণতা কম। দিনের বেলা যেমন ভূপৃষ্ঠ তাপ গ্রহণ করে এবং বিকিরণ করে, তার ফলে বায়ুমণ্ডল খুব দ্রুত উষ্ণ হয়। রাত্রিবেলা আবার খুব দ্রুত তাপ বিকিরণ করার ফলে বায়ুমণ্ডল খুব দ্রুত শীতল হয়ে যায়। তার ফলে নিরক্ষীয় অঞ্চলে রাতের উষ্ণতা অপেক্ষাকৃত কম, দিনের উষ্ণতা যেমন 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি হয়ে থাকে, কিন্তু সেখানে রাত্রিবেলার উষ্ণতা তুলনামূলকভাবে অনেকটাই কমে যায়। সেখানে প্রায় 20 থেকে বা তারও নিচে উষ্ণতা নেমে যায়, যে কারণে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা বলি রাত্রি প্রকৃত শীতকাল। ইংরেজিতে আমরা বলি নাইটস আর অ্যাকচুয়ালি উইন্টার্স ইন ইকুয়েটোরিয়াল রিজিয়ন। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে শীতকাল বলে কিছু নেই, রাত্রিটাই শীতকাল, 1 নম্বর। 2 নম্বর, আমরা যেটা বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যেহেতু উষ্ণতা সারা বছরই বেশি, স্বাভাবিকভাবেই এখানে কি হয়, এখানে জলভাগের পরিমাণ বেশি, স্বাভাবিকভাবে এখানে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বায়ুর আর্দ্রতা বেশি, যে কারণে দিনের বেলা যে বায়ু উষ্ণ হয়ে শীতল, উষ্ণ হয়ে ঘনীভূত হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, সেটাই আবার বিকেলের দিকে শীতল ও ঘনীভূত হয়ে কিউমুলোনিম্বাস, এই কথাটা মাথায় রাখবে, কিউমুলোনিম্বাস মেঘে পরিণত হচ্ছে এবং বিকেলের দিকে প্রচণ্ড আকাশ কালো করে ঘন মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এবং এই মেঘ থেকে, কিউমুলোনিম্বাস থেকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। আমরা বলছি বছর যদি 365 দিনে ধরা হয়, প্রায় 300 দিনই বৃষ্টিপাত হয়ে থাকে,
সেই জন্য আমরা বলছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়ে থাকে। গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার বা তারও বেশি। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই গ্রীষ্মকাল, কোনো ঋতু পরিবর্তন নেই। গড় উষ্ণতা 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, যদিও রাতের বেলা উষ্ণতা কিছুটা হ্রাস পায়। এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে। গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার বা তারও বেশি। তবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় আর্দ্র চিরহরিত উদ্ভিদ লক্ষ্য করি, যে কারণে আমরা এই অঞ্চলটাকে ইকুয়েটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট রিজিয়নও বলে থাকি। তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য বলতে গেলে পরে এই কটা পয়েন্ট তোমাদের মেনশন করতে হবে। জল হলে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। তার আগে তোমাদের একটুখানি জানিয়ে দিই যে যারা ইতিমধ্যে দেখছো অথবা কোনো কারণে তোমরা দেখতে পাচ্ছ না, বা কোনো কারণে হয়তো এই সরাসরি সম্প্রচার দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাদেরকে বলি তাদের চিন্তার কিছু নেই। তারা সম্পূর্ণ সম্প্রচার তোমরা দেখতে পাবে, একবার নয় বারবার দেখতে পাবে। কারণ তোমরা ইউটিউব এবং তার সঙ্গে ফেসবুকের সিএন ও সিটিভিএন ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে গিয়েই কিন্তু তোমরা সম্পূর্ণ সম্প্রচার দেখতে পাবে। এবং অবশ্যই একটা কথা বলি, আজকে যেহেতু ভূগোল নিয়ে পড়াশোনা হচ্ছে সেই জন্য তোমরা মন দিয়ে শোনো। আমরা কিছু প্রশ্ন সেট করেছি, কিছু প্রশ্ন আমরা পড়েছি এবং কিছু প্রশ্ন রয়েছে আমাদের হাতে, আমরা সেই অনুযায়ী এগোচ্ছি। তবে তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা সরাসরি ফোন করতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবীর গভীরতম বনভূমির নাম কি? পৃথিবীর গভীরতম বনভূমির নাম হচ্ছে সেলভা। অ্যামাজন অববাহিকায় পৃথিবীর গভীরতম চিরহরিত আর্দ্র নিরক্ষীয় অরণ্য বা নিরক্ষীয় আর্দ্র চিরহরিত অরণ্য, এভাবে বললেও হয়, গড়ে উঠেছে। এটা কি আমরা বলছি পৃথিবীর গভীরতম অরণ্য, এর নাম হচ্ছে অ্যামাজন অববাহিকা অবস্থিত সেলভা অরণ্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চোখ রাখছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ উল্লেখ করো। ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ বলতে গেলে পরে আমরা বলি 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশকে আমরা বলছি ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ। 10 ডিগ্রি 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যেই ক্রান্তীয় জলবায়ু অঞ্চল বিরাজ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চোখ রাখবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমার নাম কুন্তল চন্দ্র, আমি গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে বলছি। বলো বলো বলো। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, মৌসুমী জলবায়ু অঞ্চলে আর্থিক উন্নতির কারণগুলি আলোচনা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থিক উন্নতি, এটা তো? আচ্ছা, অবশ্যই স্যার জানাবেন। তবে স্যার একটা বিষয় নিয়ে বলছেন, আমি প্রশ্ন নোট করে রাখছি, স্যার তারপরে তোমাদের জানাবেন, তোমরা দেখতে থাকো। স্যার, যে বিষয়টা ছিলেন আপনি। হ্যাঁ, আমরা যেটা বললাম যে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে 10 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ। বিষুবরেখা বা নিরক্ষরেখার উভয় দিকে 10 থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশকে আমরা বলছি ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চোখ রাখছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আমরা দুভাগে ভাগ করি। 10 থেকে 30 ডিগ্রি এই উত্তর ও দক্ষিণ অক্ষাংশের এই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আমরা দুভাগে ভাগ করছি। এক, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। 2, ক্রান্তীয় মরু অঞ্চল বা ট্রপিক্যাল ডেজার্ট ক্লাইমেট। তাহলে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলকে আমরা আবার দুটো উপবিভাগে ভাগ করলাম। এক, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 2, ক্রান্তীয় মরু অঞ্চল। মহাদেশগুলোর পূর্বভাগে, ক্রান্তীয় অক্ষাংশে মহাদেশগুলোর পূর্বভাগে সাধারণত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়, আর মহাদেশগুলোর পশ্চিম ভাগে ক্রান্তীয় অক্ষাংশে সাধারণত ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল অবস্থান বা মরু জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বলতে গেলে পরে প্রথমেই আমাদের মৌসুমী শব্দটাকে বিশ্লেষণ করতে হবে। মৌসুমী শব্দটা অ্যাকচুয়ালি আরবি শব্দ মনসুন থেকে এসছে, যার অর্থ হচ্ছে ঋতু। তাহলে মৌসুমী জলবায়ু মানে হচ্ছে ঋতুকালীন জলবায়ু। তার মানে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন হয়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুকে আমরা 4টে প্রধান
ঋতুতে ভাগ করি, ভাগগুলো কি কি? এক, আমরা বলছি গ্রীষ্মকাল, মার্চ থেকে মে, গ্রীষ্মকাল মার্চ থেকে মে। দুই, আমরা বলছি বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর। আবার বলছি বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর। তিন, আমরা বলছি শরৎকাল, অক্টোবর থেকে নভেম্বর। আবার বলছি শরৎকাল, অক্টোবর থেকে নভেম্বর। এবং শীতকাল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই চারটে ঋতুতে আমরা ভাগ করি। এবার আসি গ্রীষ্মকাল, মার্চ থেকে মে। এই সময় স্বাভাবিকভাবেই উষ্ণতা অনেক বেশি। এই সময় স্বাভাবিকভাবেই দৈনিক উষ্ণতার প্রসার অনেক বেশি। স্বাভাবিকভাবেই এই অঞ্চলে গ্রীষ্মকালে দিনের বেলা উষ্ণতা অনেক বেশি। এখানে টেম্পারেচার আমরা গড়ে বলে থাকি 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো অঞ্চল বিশেষে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতারও বেশি লক্ষ্য করা যায়। যেমন আমরা কলকাতা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অন্তর্ভুক্ত, কিন্তু আমরা যদিও বলছি যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে যে কলকাতায় কিন্তু কোনো কোনো সময় বা কোনো কোনো বছর টেম্পারেচার প্রায় 35, 38 বা তারও বেশি হয়ে থাকে। নেক্সট আমরা যেটা বলছি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে এই গ্রীষ্মকালেরই শেষ ভাগে, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস, এই সময় বর্ষাকাল লক্ষ্য করা যায়। বর্ষাকাল কেন বলা হচ্ছে যে গ্রীষ্মকালে, অর্থাৎ মার্চ থেকে মে, মার্চ এপ্রিল মে, এই 3 মাস গ্রীষ্মকালে যে প্রবল উষ্ণতা, সেই প্রবল উষ্ণতার কারণে এই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়, স্থলভাগে প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের দক্ষিণাংশের যে জলভাগ রয়েছে, সেই জলভাগে তখন থাকে উচ্চচাপ অঞ্চল। এই উচ্চচাপ অঞ্চল থেকে তখন অপেক্ষাকৃত আর্দ্র বায়ু এই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের অপেক্ষাকৃত নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু, জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রবাহিত হয়। জুন থেকে সেপ্টেম্বর মাস, এই 3 মাস বা 4 মাস আমরা বলতে পারি, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস। জুন মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকে শুরু হয়, সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় 4 মাস এখানে এই মৌসুমি বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ জলভাগের, আর্দ্র জলভাগের থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে। এই আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই ক্রান্তীয় অঞ্চলে দুটো দিক থেকে প্রবাহিত হয়। একটা হচ্ছে মূলত অ্যাকচুয়ালি এই বায়ুর উৎপত্তি হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ক্রান্তীয় মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, আমরা আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একটা অংশ বঙ্গোপসাগরের ওপর দিয়ে বঙ্গোপসাগরীয় শাখারূপে, আরেকটা অংশ আরব সাগরের অঞ্চল ওপর দিয়ে আরব সাগরীয় শাখারূপে এই ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালে সৃষ্ট প্রবল নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, ছুটে আসে। ফলে এই বায়ুর প্রবাহপথে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই বর্ষাকালে, যে কারণে আমরা এই সময় বলছি যে এখানে গড় বৃষ্টিপাত প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার। তবে এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, এই ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলেরই অন্তর্ভুক্ত আমাদের চেরাপুঞ্জি বা আমাদের মৌসিনরাম। এখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল গড়ে উঠেছে, বা এখানেই পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে, মৌসিনরাম যেটাকে আমরা বলি। যাই হোক, এটা গেল বর্ষাকাল। এরপরে আমরা আসছি শরৎকাল, অক্টোবর থেকে নভেম্বর। আমরা বললাম জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে বর্ষাকাল, এরপর আসছে অক্টোবর থেকে নভেম্বর, এইটাকে আমরা বলছি শরৎকাল। এই সময় আবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছিল, সেই বায়ু আবার ঠিক উল্টো দিকে ফিরতে শুরু করে, যে কারণে আমরা বলছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল। তাহলে শরৎকাল বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল। এই সময় আবার ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে টেম্পারেচার বা উষ্ণতা একটু একটু করে কমতে থাকে, যে কারণে স্থলভাগের উষ্ণতা একটু একটু করে কমছে, তুলনামূলকভাবে দক্ষিণের জলভাগের উষ্ণতা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে উত্তরের স্থলভাগে এই সময় আস্তে আস্তে
উচ্চচাপ সৃষ্টি হচ্ছে এবং দক্ষিণের জলভাগে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এরই আমরা আরও প্রকট প্রভাব লক্ষ্য করছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর মাস, যেটাকে আমরা শীতকাল হিসেবে জানি, সবাই আমরা জানি, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল অন্তর্ভুক্ত। ডিসেম্বর মাসটা যে শীতকাল, এটা আমরা সবাই জানি, ছাত্রছাত্রীরা সবাই জানি। এই সময় কি হয়, ওই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের মধ্য দিয়ে বা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্য দিয়ে ওই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রবেশ করেছিল, সেটাই আবার উল্টো দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করতে বা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হতে থাকে। কোন দিকে না, দক্ষিণের জলভাগের দিকে। দক্ষিণের জলভাগে এই সময় যেহেতু নিম্নচাপ বিরাজ করে, সেই জন্য দক্ষিণের জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে উত্তরের স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে। সেই জন্য এই সময় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের সর্বত্রই টেম্পারেচার হ্রাস পায়। গড়ে আমরা বলছি যে এই সময় টেম্পারেচার মোটামুটিভাবে 14 ডিগ্রি বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, কিন্তু স্থানভেদে আমরা এর থেকেও কম উষ্ণতা লক্ষ্য করি। যেমন আমরা বলছি কলকাতায় আমরা মোটামুটিভাবে টেম্পারেচার পাই 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি, এটা তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত, ভারতবর্ষ পুরোটাই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। কিন্তু দিল্লিতে যদি আমরা যাই, তাহলে এই সময় দেখব টেম্পারেচার আরও কম। দিল্লিতে এই সময় টেম্পারেচার অনেক সময় 5-6 ডিগ্রি সেন্টিগ্রেডেও নেমে যায় বা তারও কমে নেমে যায়। তাহলে এই যে আমরা টেম্পারেচারটা বলছি বা এই যে বৃষ্টিপাতটা বলছি, এটা কিন্তু গড়, অ্যাভারেজ। স্থানভেদে, সময়ভেদে এই উষ্ণতা এবং বৃষ্টিপাতের কিন্তু পার্থক্য হয়ে থাকে। তাহলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বলতে গেলে পরে 4টে ভাগে ভাগ করে, গ্রীষ্মকাল মার্চ থেকে মে, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর এবং শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 4টে ভাগে ভাগ করে তোমাদের ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা অবশ্যই চোখ রাখবো। এবার পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে জনবসতি সবচেয়ে বেশি কেন? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে জনবসতি সব থেকে বেশি কেন? একটু আগেই একজন তোমরা প্রশ্ন করেছিলে যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় কেন। একদমই এটারই কন্টিনিউশন, যে জনবসতি সবচেয়ে বেশি কেন। অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত অর্থনৈতিক অঞ্চল, সবথেকে ইকোনমিক্যালি ডেভেলপড অঞ্চল ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এখানকার জলবায়ু, এখানকার উষ্ণতা, এখানকার বৃষ্টিপাত, এই জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা, এই জলবায়ু অঞ্চলের গড় বৃষ্টিপাত, এই জলবায়ু অঞ্চলের আর্দ্রতা, সামগ্রিকভাবে এই জলবায়ু অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারণ। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই জলবায়ু অঞ্চলেই পৃথিবীর সর্বাধিক কৃষি উন্নত অঞ্চল। সবথেকে কৃষি উন্নত অঞ্চল হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। পৃথিবীর যে কটা জলবায়ু অঞ্চলের কথা আমরা একটু আগে সর্বপ্রথম বললাম, তার মধ্যে সবথেকে কৃষি উন্নত অঞ্চল হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। ধান উৎপাদনে, গম উৎপাদনে, চা উৎপাদনে, পাট উৎপাদনে, কার্পাস উৎপাদনে, চা উৎপাদনে, অর্থাৎ যে কোনো কৃষিজ ফসলের কথা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে হচ্ছে পৃথিবীর সবথেকে কৃষি উন্নত অঞ্চল। তাহলে স্বাভাবিকভাবেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। নেক্সট, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেই প্রকৃতি দুহাত ভরে সম্পদ উজাড় করে দিয়েছে। অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। যে কোনো খনিজ সম্পদ, আকরিক লোহা থেকে শুরু করে ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, কয়লা, জিপসাম, আমরা যত রকম খনিজ সম্পদের কথা বলি না কেন, আমরা দেখতে পাই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেই এই খনিজ সম্পদগুলো সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। যেমন আমরা এরপরে পড়ব আমরা, যেমন ভারতবর্ষের ছোটনাগপুরকে বলি আমরা খনিজ সম্পদের ভাণ্ডার, স্টোর হাউস অফ মিনারেলস অফ ইন্ডিয়া। ভারতবর্ষ তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল কৃষিকার্যে যেমন উন্নত, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল খনিজ সম্পদও তেমন উন্নত। আবার
এই খনিজ সম্পদকে কেন্দ্র করে আমরা জানি নিশ্চয়ই যে বিভিন্ন শিল্প গড়ে ওঠে। যেমন বক্সাইটকে কেন্দ্র করে অ্যালুমিনিয়াম শিল্প, তেমনি আবার আকরিক লোহাকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্প, ঠিক তেমনিভাবে আবার ইঞ্জিনিয়ারিং শিল্প, লৌহ ইস্পাত শিল্পের ইস্পাতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং শিল্প, চা শিল্প, পাট শিল্প, কার্পাস বস্ত্র বয়ন শিল্প, এগুলো সবই কিন্তু এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলেই একাধিপত্য লক্ষ্য করা যায়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমরা বলছি আহমেদাবাদ আমাদের ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে, গুজরাট রাজ্যের অন্তর্গত আহমেদাবাদকে আমরা বলি ভারতের ম্যানচেস্টার, কারণ এই আহমেদাবাদ হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রধান বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র, কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র। আমরা ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলকে আমরা বলি ভারতবর্ষের সবথেকে উন্নত পাট শিল্পাঞ্চল। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখছি যে লৌহ ইস্পাত শিল্প, যেমন জামশেদপুর, তোমরা নাম শুনেছ, টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টেলকো, টাটা ইলেকট্রিক লোকোমোটিভ কোম্পানি, ইলেকট্রো লোকোমোটিভ কোম্পানি ইত্যাদি, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, বক্সাইটকে কেন্দ্র করে অ্যালুমিনিয়াম শিল্প, অর্থাৎ বিভিন্ন খনিজ সম্পদ নির্ভর শিল্প, বিভিন্ন কৃষিজ কাঁচামাল নির্ভর কৃষি শিল্প, যেমন চা শিল্প, পাট শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, সমস্ত শিল্পেই কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর মধ্যে সর্বাধিক উন্নত। আমরা খুব সহজেই বুঝতে পারি যেখানে মানুষ জীবন জীবিকার সুবিধা পাবে, যেখানে মানুষ কৃষিকার্য করার সুবিধা পাবে, যেখানে মানুষের কৃষিকার্য করার অনুকূল পরিবেশ রয়েছে, যেখানে মানুষের খনিজ সম্পদ উৎপাদন করার সুবিধা রয়েছে, যেখানে মানুষের শিল্প কার্য করার সুবিধা রয়েছে, অর্থাৎ যেখানে খুব সহজ কথায় জীবন জীবিকার সুবিধা রয়েছে, সেখানেই কিন্তু মানুষ সবথেকে বেশি জনবসতি গড়ে তুলবে। সেই কারণেই আমরা বলছি যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সবথেকে অর্থনৈতিক উন্নত অঞ্চল হওয়ার পরিপ্রেক্ষিতেই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে জনবসতি সবথেকে বেশি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? আমি আরও একবার বলে দিই, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আমরা বলছি 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে, আবার বলছি 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলো, যেমন ইউরোপে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এশিয়া তুরস্ক, ইসরায়েল, লেবানন ইত্যাদি, এই সমস্ত জায়গায়, বা আফ্রিকার মিশর, নিশ্চয়ই নাম শুনেছ, ইজিপ্ট বা মিশর, এইগুলোকে আমরা বলছি ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। এই অর্থাৎ 30 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলকে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলছি, কারণ এখানে এক বিশেষ ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় যেটা ভূমধ্যসাগরের অবস্থানের সাথে সম্পর্কিত। সেই কারণেই আমরা এটাকে বলছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্লাস 8-এর জন্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য, আমরা পার্থক্য যেভাবে লিখি মাঝখানে লাইন টেনে সেভাবেই লিখব। যেমন ধরা যাক মৌসুমী জলবায়ু অঞ্চলটা আমরা বাঁদিকে লিখলাম, ডান দিকে লিখলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। মৌসুমী জলবায়ু অঞ্চলে প্রথমে আমরা বলবো 1 নম্বর, মৌসুমী জলবায়ু অঞ্চল হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। আবার বলছি, মৌসুমী জলবায়ু অঞ্চলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র। এখানে আমরা বলবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ কিন্তু শুষ্ক, এটা একটা পার্থক্য। নেক্সট পয়েন্ট আমরা বলবো 2 নম্বর পয়েন্ট, মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকাল শীতল ও শুষ্ক। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকাল শীতল ও শুষ্ক। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আমরা বলবো শীতকাল শীতল ও আর্দ্র। তার মানে পার্থক্যটা কোথায়?
মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল আর্দ্র অর্থাৎ বৃষ্টিবহুল, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আর্দ্র, শীতকাল বৃষ্টিবহুল। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আমরা এরপরে বলবো 3 নম্বর আমরা আসছি। 3 নম্বর পয়েন্ট মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা বলি মৌসুমী জলবায়ু অঞ্চলে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। যেমন আমরা বললাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত মৌসুমী জলবায়ু অঞ্চল। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মূলত আয়ন বায়ুর দ্বারা প্রভাবিত। আয়ন বায়ু কী কী? এখানে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নিয়ত বায়ুর দ্বারা প্রভাবিত। নিয়ত বায়ুর দ্বারা প্রভাবিত, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই প্ল্যানেটারি উইন্ডস, অর্থাৎ নিয়ত বায়ুর দ্বারা প্রভাবিত। গ্রীষ্মকালে এখানে কি প্রবাহিত হচ্ছে? গ্রীষ্মকালে এখানে প্রবাহিত হচ্ছে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে প্রবাহিত হচ্ছে আর্দ্র পশ্চিমা বায়ু। নেক্সট আমরা যেটা বলছি নিরক্ষীয় এই মৌসুমী জলবায়ু অঞ্চলে মূলত চিরহরিত উদ্ভিদ জন্মায়। মৌসুমী জলবায়ু অঞ্চল যেহেতু বৃষ্টিবহুল অঞ্চল সেই জন্য এখানে চিরহরিত উদ্ভিদ জন্মায়। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায়। এই একটা পার্থক্য। আবার বলছি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে বা মৌসুমী জলবায়ু অঞ্চলে তোমার চিরহরিত উদ্ভিদ জন্মায়, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ জন্মায়। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে এখানেও বায়ুর দিক পরিবর্তন হয়, ঋতুভেদে বায়ুর দিক পরিবর্তন হয়। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, আর শীতকালে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেও বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। এখানে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে আর শীতকালে পশ্চিম দিক থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। এই 5টা পয়েন্ট পার্থক্য হিসেবে লিখবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তুন্দ্রা জলবায়ু নামকরণের কারণ কি? আমি আরো একবার বলে দিই, তুন্দ্রা জলবায়ু নামকরণের কারণ কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চল আমরা বলছি যে একেবারে মেরু অঞ্চল, যেটাকে আমরা বলছি সুমেরু এবং কুমেরু অঞ্চল, যেটা সেই সুমেরু এবং কুমেরু অঞ্চলে সারা বছরই শীতকাল, সারা বছরই চিরতুষারাবৃত, সারা বছরই উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে। কিন্তু সেখানে স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল মানে তীব্র শীতকাল, কিন্তু স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে যখন উষ্ণতা কিছুটা হিমাঙ্কের ঊর্ধ্বে ওঠে, হিমাঙ্ক নিশ্চয়ই তোমরা জানো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হিমাঙ্কের ঊর্ধ্বে ওঠে, তখন বরফ গলতে শুরু করে। ওই বরফ যখন গলতে শুরু করে তখন এই অঞ্চলে এক বিশেষ ধরনের শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায়, মস, লাইকেন ইত্যাদি শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মায়, যাকে আমরা বলছি তুন্দ্রা। এই শৈবাল জাতীয় উদ্ভিদ, যাকে আমরা সাধারণভাবে তুন্দ্রা নামে অভিহিত করে থাকি, তার থেকেই এই বিশেষ জলবায়ু অঞ্চল, মেরু অঞ্চলের এই বিশেষ অঞ্চলকে আমরা তুন্দ্রা জলবায়ু নামে অভিহিত করে থাকছি। আচ্ছা, ক্লাস 8-এর পড়াশোনা আমরা এখানে শেষ করছি, অর্থাৎ 10টা ইতিমধ্যে বেজে গিয়েছে এবং আমাদের কাছে প্রশ্নও শেষ হয়ে গিয়েছে। আশা করি যে প্রশ্ন করেছিল তার উত্তর তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। আমরা এবার ক্লাস 9-এ চলে যাব। ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব তা হলো আবহবিকার। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়াশোনা করছি। আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন রয়েছে কিছু, সেই প্রশ্ন অনুযায়ী এগোচ্ছি। অবশ্যই একইভাবে বলবো, তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো। আমাদের আজকে প্রথম প্রশ্ন, আবহবিকার কাকে বলে? হ্যাঁ, ক্লাস 8 আমরা শেষ করলাম, এবার আমরা তোমাদের দাদাদের ক্লাস 9-এর চ্যাপ্টার নিয়ে শুরু করি। আবহবিকার তোমাদের বইয়ের 5ম চ্যাপ্টার, এটা আবহবিকার, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। পরবর্তীকালে তোমরা যদি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করো তখনও তোমরা এই চ্যাপ্টারটা পাবে। যাই হোক, আবহবিকার আমরা কাকে বলি? আবহবিকার বলতে আমরা বলছি যে আবহবিকার বলতে আমরা বলি সেটা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে। আবহবিকার শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আবহিক বিকার, বিকার মানে পরিবর্তন,
আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে, যেমন বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি উপাদানের প্রভাবে, এবং বায়ুমণ্ডলের বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প বা বৃষ্টির জল ইত্যাদি এর প্রভাবে, এবং বিভিন্ন জৈব উপাদানের প্রভাবে। ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শিলা যখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডে বা শিলাচূর্ণে পরিণত হয়ে ওই সস্থানেই পড়ে থাকে, অর্থাৎ যেখানে শিলা ভাঙছে সেখানেই বিচূর্ণীভূত শিলা পড়ে থাকে, তাকেই আমরা এক কথায় বলছি আবহবিকার। আবার আমি বলছি, আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি, বায়ুমণ্ডলে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি, এবং বিভিন্ন জৈব উপাদান যেমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, উদ্ভিদ, এদের প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শিলা যে প্রক্রিয়ায় ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড বা শিলাচূর্ণে পরিণত হয়ে সস্থানেই পড়ে থাকে, তাকেই আমরা বলছি এক কথায় আবহবিকার। এ প্রসঙ্গে আমি একটু ইংরেজি ডেফিনেশনটা বলতে চাইছি। এই আবহবিকার চ্যাপ্টারের সাথে W.D. থর্নবারি এর নাম ওতপ্রোতভাবে যুক্ত, কারণ এই আবহবিকার চ্যাপ্টার নিয়ে থর্নবারি ভূমিরূপ বিজ্ঞানী, তিনি বিশেষভাবে কাজ করেছেন। তিনি বলছেন, ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশন অ্যান্ড কেমিক্যাল ডিকম্পোজিশন অফ রক্স অ্যাট প্লেস। খুব ছোট করে সংজ্ঞাটা বলেছেন। ফিজিক্যাল ডিকম্পোজিশন অর্থাৎ যান্ত্রিক বিচূর্ণীভবন, অ্যান্ড কেমিক্যাল ডিকম্পোজিশন অর্থাৎ রাসায়নিক বিয়োজন, অ্যাট প্লেস অর্থাৎ যান্ত্রিক বিচূর্ণীভবন এবং রাসায়নিক বিয়োজনের ফলে যে শিলাচূর্ণের সৃষ্টি হচ্ছে, সেই শিলাচূর্ণ যখন ওই সস্থানেই পড়ে থাকছে তখনই তাকে আমরা বলছি আবহবিকার। আবার আমি এই কোটেশনটাকে রিপিট করছি, তোমরা যদি এটাকে মনে রাখতো খুব ভালো, এটা লিখতে পারো, কোনো অসুবিধে নেই। W.D. থর্নবারির মতে, ওয়েদারিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশন অ্যান্ড কেমিক্যাল ডিকম্পোজিশন অফ রক্স অ্যাট প্লেস। ব্যাস। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য কি? আমি আরও একবার বলে দিই, আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আবহবিকার আর ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য আমরা লিখব ঠিক ওই একইভাবে, পার্থক্য আমরা যেভাবে লিখে থাকি, মাঝখানে লাইন টেনে আবহবিকার, ক্ষয়ী ভবন, বাঁদিকে আবহবিকার, ডান দিকে ক্ষয়ী ভবন। 1 নম্বর পয়েন্টে আমরা লিখব যে আবহবিকারে শিলাচূর্ণের অপসারণ ঘটে না। আমি একটু আগে ডেফিনেশন দিতে গিয়ে বললাম, যেখানে শিলা ভাঙছে সেখানেই শিলা পড়ে থাকছে, সস্থানেই পড়ে থাকছে, অর্থাৎ শিলাচূর্ণের অপসারণ ঘটে না। ক্ষয়ী ভবনে কি হয়? শিলাচূর্ণের অপসারণ ঘটে, মানে চূর্ণ বিচূর্ণ শিলা বা বিচূর্ণীভূত শিলা যখন সস্থান থেকে অপসারিত হচ্ছে তখনই সেটা ক্ষয়ী ভবন। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি বললাম? আবহবিকারে শিলাচূর্ণের অপসারণ ঘটে না। ক্ষয়ী ভবনের ক্ষেত্রে আমরা কি বলছি? শিলাচূর্ণের অপসারণ ঘটে। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলছি? আবহবিকারের ক্ষেত্রে আবহবিকার প্রধানত যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক 3ভাবেই হতে পারে। আবহবিকার যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক 3ভাবেই আবহবিকার ঘটে থাকে। কিন্তু ক্ষয়ী ভবন প্রধানত যান্ত্রিক ক্ষয়ী ভবন হয়। ক্ষয়ী ভবন প্রক্রিয়াটা মূলত যান্ত্রিক প্রক্রিয়া, ফিজিক্যাল প্রসেস, ইট ইজ নট কেমিক্যাল প্রসেস। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলছি? আমরা বলছি প্রথমে শিলার আবহবিকার ঘটে, প্রথমে শিলার আবহবিকার ঘটে, তারপরে ক্ষয়ী ভবন হয়। অর্থাৎ আবহবিকার ক্ষয়ী ভবনের পূর্ববর্তী প্রক্রিয়া, আবহবিকার ক্ষয়ী ভবনের পূর্ববর্তী প্রক্রিয়া। ক্ষয়ী ভবনের পয়েন্টে কি লিখছি? ক্ষয়ী ভবন আবহবিকারের পরে ঘটে, অর্থাৎ ক্ষয়ী ভবন আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া। আবার বলছি, আবহবিকার ক্ষয়ী ভবনের পূর্ববর্তী প্রক্রিয়া, ক্ষয়ী ভবন আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া। আবহবিকার আগে ঘটছে, ক্ষয়ী ভবন পরে ঘটছে। 4 নম্বর পয়েন্ট আমরা কি বলছি? আবহবিকারের সাথে ভূমিরূপ গঠন সরাসরি সম্পর্কিত নয়।
অর্থাৎ আবহবিকার সরাসরি ভূমিরূপ গঠন করে না। ওয়েদারিং ডাজ নট ক্রিয়েট ল্যান্ডফর্ম ডাইরেক্টলি। ওয়েদারিং ডাজ নট ক্রিয়েট ল্যান্ডফর্ম ডাইরেক্টলি। আবহবিকার সরাসরি ভূমিরূপ গঠন করে না, কিন্তু ভূমিরূপ গঠন প্রক্রিয়ায় সাহায্য করে মাত্র। ইট হেল্পস দ্য প্রসেস অফ ক্রিয়েশন অফ বা ফরমেশন অফ ল্যান্ডফর্ম ইভলিউশন। অর্থাৎ আবহবিকার ভূমিরূপ গঠন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করলেও ভূমিরূপ গঠন প্রক্রিয়াকে সাহায্য করে মাত্র। আর ক্ষয়ীভবন প্রক্রিয়ায় সরাসরি ভূমিরূপ গঠিত হয়। ক্ষয়ীভবন প্রক্রিয়ায় সরাসরি ভূমিরূপ গঠিত হয়। যেমন ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়, ঠিক তেমনিভাবে আবার ক্ষয়জাত পদার্থ অন্যত্র সঞ্চিত হয়ে সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে। নেক্সট আমরা কি বলছি? আবহবিকারের সাথে জলবায়ুর অঙ্গাঙ্গের সম্পর্ক রয়েছে। দ্যার ইজ এ keen relation between the weathering, the process of weathering and climate. অর্থাৎ ওয়েদারিং এর সাথে আবহবিকারের সাথে জলবায়ুর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ আমরা দেখছি উষ্ণমরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে, আবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা ক্রান্তীয় আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে। আবার পার্বত্য জলবায়ু অঞ্চলে বা সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চলে জৈবিক আবহবিকার বেশি ঘটে। অর্থাৎ আবহবিকারের সাথে তোমরা এত না লিখলেও, আমি বোঝাবার জন্য এত কথা বলছি, তোমরা পয়েন্টটা লিখবে যে আবহবিকারের সাথে জলবায়ুর সম্পর্ক অতি নিবিড়। কারণ বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকম আবহবিকার ঘটে, কিন্তু রাসায়নিক আবহবিকারে কিন্তু ক্ষয়ীভবনের ক্ষেত্রে জলবায়ুর তেমন কোনো সম্পর্ক নেই। যে কোনো জলবায়ু অঞ্চলেই যে কোনো রকম ক্ষয়ীভবন ঘটতে পারে। যেমন আমরা বলছি, একমাত্র উষ্ণ মরু এবং পার্বত্য জলবায়ু অঞ্চল ছাড়া পৃথিবীর সর্বত্রই নদীর ক্ষয়কার্য আমরা লক্ষ্য করে থাকি। আচ্ছা, আমাদের পরপর দুটি ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কি? না, কেটে গিয়েছে। আচ্ছা, আমরা আরও একটি ফোন নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? আমি নবশ্রেণী সুস্মিতা নন্দী বলছি থেকে। একটু জোরে বলো। আমি সুস্মিতা নন্দী বলছি, নবম শ্রেণীর ছাত্রী, কৃষ্ণাপুর থেকে। আচ্ছা, প্রশ্নটা বলো। হ্যাঁ, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে সম্পর্ক কি? আবহবিকার ও ক্ষয়ীভবনের সঙ্গে সম্পর্ক কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো। আচ্ছা, আমি তাহলে এটা বলে দিই। বলো। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে একটু আগে আমরা পার্থক্য আলোচনা করলাম, ওখান থেকে আমরা সম্পর্কটা পেয়ে যাই। একটু ভাবনা চিন্তা করে যদি আমরা পড়ি, আবহবিকার যদি না হয় তাহলে ক্ষয়ীভবন হবে না। খুব সহজ কথা। আগে শিলার আবহবিকার ঘটবে, আগে শিলা ভাঙবে, আগে শিলা চূর্ণ বিচূর্ণ হবে, তারপরে ক্ষয়ীভবন হবে। তাহলে যেটা একটু আগে আমরা বলেছি যে আবহবিকার ক্ষয়ীভবনের পূর্ববর্তী প্রক্রিয়া, ক্ষয়ীভবন আবহবিকারের পরবর্তী প্রক্রিয়া। অর্থাৎ আবহবিকার না ঘটলে, শিলার আবহবিকার না ঘটলে ক্ষয়ীভবন ঘটে না, এবং এই আবহবিকারের মাধ্যমেই শিলা চূর্ণ বিচূর্ণ হওয়ার পর বিভিন্ন ক্ষয়কারী শক্তি, এক এক জলবায়ু অঞ্চলে এক এক রকম ক্ষয়কারী শক্তি, প্রধানত নদী, আবার উষ্ণমরু জলবায়ু অঞ্চলে বায়ু, আবার শীতল পার্বত্য জলবায়ু অঞ্চলে হিমবাহ, সমুদ্র উপকূলবর্তী জলবায়ু অঞ্চলে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদি ক্ষয়কারী শক্তিরূপে কাজ করে। অর্থাৎ আমরা যেটা তোমার প্রশ্নের উত্তরে যেটা তুমি বলতে পারো, লিখতে পারো যে আবহবিকার ক্ষয়ীভবনকে সাহায্য করে, আবহবিকার ক্ষয়ীভবন প্রক্রিয়া ঘটতে সাহায্য করে, এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বিভিন্ন ভূমিরূপে সৃষ্টি হয়, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পুঞ্জক্ষয় কাকে বলে? পুঞ্জক্ষয়, মাস ওয়েস্টিং, ইংরেজিতে আমরা বলি মাস ওয়েস্টিং। পুঞ্জক্ষয় হচ্ছে, আমরা একটু আগে এতগুলো ক্ষয়ীভবন প্রক্রিয়ার কথা বললাম, আবার বলি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এগুলো সবই ক্ষয়কারী শক্তি। এগুলো সবই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভূমিরূপকে ক্রমাগত ক্ষয় করে চলেছে। কিন্তু সুউচ্চ পার্বত্য অঞ্চলে
যেখানে কেবলমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্ষয় হয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল, মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন পর্বতের ঢাল বেয়ে শিলাচূর্ণ গড়িয়ে গড়িয়ে নেমে আসে, অর্থাৎ তাদের স্থানান্তর ঘটে, অর্থাৎ শিলাচূর্ণের অপসারণ ঘটে, অর্থাৎ ক্ষয়কার্য হয়, তাকেই আমরা বলছি পুঞ্জ ক্ষয় বা মাস ওয়েস্টিং। আবার বলছি, সুউচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে একমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল, সুউচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে একমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে শিলাচূর্ণের ক্ষয় হয় বা শিলাচূর্ণের অপসারণ ঘটে, তাকে আমরা বলছি পুঞ্জ ক্ষয়। অর্থাৎ এই পুঞ্জ ক্ষয়ের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তি দায়ী, আর অন্য কোনো ক্ষয়কারী শক্তি এক্ষেত্রে ভূমিকা পালন করে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলো। আমার প্রশ্নটা হলো, তুমি কে বলছো, কোথা থেকে বলছো? আমি আমি পিতা মাতা বলছি, রানিহাটি থেকে। কোথা থেকে? রানিহাটি। বলো। কি কি কারণে যান্ত্রিক আবহবিকার হয়? কি কি কারণে যান্ত্রিক যান্ত্রিক আচ্ছা, আবহবিকার আচ্ছা হয়? আচ্ছা, আচ্ছা, আমরা আসছি এরপরে। ওকে। স্যার, যে বিষয়টা ছিল ওটা কি যাবেন না পরবর্তী না, প্রশ্নে এরপরে, যাব? এরপরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পুঞ্জ ক্ষয় ওটাতে হয়ে গেছে, আসছি। এরপরে। নগ্নি ভবন কাকে বলে? আচ্ছা, আমি আসছি, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আমরা এরপরেই আসবো। তার আগে বলে নিই নগ্নি ভবন কাকে বলে। নগ্নি ভবন হচ্ছে কি, আমরা ইংরেজিতে বলছি ডেনিউডেশন, অর্থাৎ এই যে আবহবিকার এবং বিভিন্ন ক্ষয়কারী শক্তি বা ক্ষয়ভবন প্রক্রিয়া, এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সুউচ্চ ভূমিরূপের মধ্যে একটা উচ্চতার সামঞ্জস্য বিধান করার চেষ্টা করে প্রকৃতি। আমরা নিশ্চয়ই জানি যে পৃথিবীতে বিভিন্ন সুউচ্চ ভূমিরূপ রয়েছে, সুউচ্চ পর্বত মালভূমি যেমন রয়েছে, আবার কোথাও সমভূমি রয়েছে, আবার কোথাও গভীর সমুদ্র খাত রয়েছে। অর্থাৎ এই ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের উচ্চতার মধ্যে একটা বিরাট ব্যবধান রয়েছে। কোথাও সুউচ্চ পর্বত, কোথাও মালভূমি, কোথাও পাহাড়, কোথাও সমভূমি, আবার কোথাও সমুদ্র খাত। প্রকৃতি এই বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমেই এই ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের এই উচ্চতার মধ্যে সামঞ্জস্য বিধান করার চেষ্টা করছে। একদিকে যেমন, খুব ভালো করে বোঝো, একদিকে যেমন সুউচ্চ ভূমিরূপকে ক্রমাগত ক্ষয় করছে, তাহলে সুউচ্চ ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, আবার এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো নিয়ে গিয়ে ওই ক্ষয়কারী শক্তিগুলোই আবার অপেক্ষাকৃত অবনত ভূমি বা নিচু স্থানগুলোতে সঞ্চয় করছে, তার ফলে সেখানকার উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সুউচ্চ ভূমিরূপগুলোর উচ্চতা হ্রাস পাচ্ছে, আবার অবনত ভূমিরূপ বা নিচু যে স্থানগুলো সেখানকার উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন তুলাদণ্ড বা ব্যালেন্স আমরা বলি, দাঁড়িপাল্লা, তার যেমন দুটো দিক থাকে, সেই দুটো দিক যদি সমান থাকে সেটা যেমন একটা ভারসাম্য রক্ষা হয়, ঠিক তেমনিভাবে এখানেও প্রকৃতি চেষ্টা করছে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা। একদিকে ক্ষয়কার্যের মাধ্যমে সুউচ্চ ভূমিরূপের ক্ষয়সাধন, উচ্চতা হ্রাস, আবার সেই ক্ষয়জাত পদার্থগুলোকে অপেক্ষাকৃত নিচু স্থানগুলোতে সঞ্চয়ের মাধ্যমে সেখানকার উচ্চতা বৃদ্ধি। এইভাবে উচ্চতা হ্রাস এবং উচ্চতা বৃদ্ধির মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে একটা ব্যালেন্স বা সামঞ্জস্য বিধান করার যে প্রচেষ্টা, এটাকে আমরা বলছি নগ্নি ভবন বা ডেনিউডেশন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যিনি ফোন করেছিলেন সেই প্রশ্নটাই রয়েছে, অর্থাৎ যান্ত্রিক আবহবিকার কাকে বলে? যান্ত্রিক আবহবিকার কাকে বলে? আমরা বলছি মেকানিক্যাল ওয়েদারিং বা ফিজিক্যাল ওয়েদারিং। ইংরেজিটা আমরা একটু শুনবো, শুনতে কোনো অসুবিধা নেই, মাথায় রাখতে পারলে খুবই ভালো। ফিজিক্যাল ওয়েদারিং বা মেকানিক্যাল ওয়েদারিং ব্যাপারটা কি? আমরা বলছি যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা এবং জলীয় বাষ্পের প্রভাবে যখন শিলার
বিচূর্ণী ভবন ঘটে, শিলা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাচূর্ণে পরিণত হয় এবং সস্থানেই পড়ে থাকে। শিলা ভাঙছে এবং শিলা ভেঙে সস্থানেই বা যেখানে ভাঙছে সেখানেই পড়ে থাকছে, তাকে আমরা এক কথা বলছি যান্ত্রিক আবহবিকার। আবার বলে দিচ্ছি সেটা কি, আমরা বলছি যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, মূলত বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, তুষারপাত, বৃষ্টিপাত, এর প্রভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপ গঠনকারী শিলা যে প্রক্রিয়ায় ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড বা শিলাচূর্ণে পরিণত হয়ে সস্থানেই পড়ে থাকছে, যেখানে ভাঙছে সেখানেই পড়ে থাকছে, তাকে আমরা বলছি যান্ত্রিক আবহবিকার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে শিলার কেবলমাত্র বাহ্যিক বা আকৃতিগত পরিবর্তন ঘটে। এক্ষেত্রে শিলার কেবলমাত্র বাহ্যিক বা আকৃতিগত পরিবর্তন ঘটে। এক্ষেত্রে শিলার অভ্যন্তরীণ বা রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না। যান্ত্রিক আবহবিকারের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা যাবো, তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ আমি শ্রীরাম থেকে জ্যোতিষমান ঘোষ বলছি। আচ্ছা, বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ এক্সফোলিয়েশন? বোঝা গেল না, আরেকবার যদি বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আরেকবার যদি বলো প্রশ্নটা। হ্যাঁ আমার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন? আচ্ছা, ওকে, শুনতে আচ্ছা, থাকো। খুব ভালো। আমাদের এই প্রোগ্রাম শুধু বাংলা মিডিয়ামের ছাত্র নয়, ইংরেজি মিডিয়ামের ছাত্ররাও শুনছো, খুব ভালো লাগছে। আমি এর আগের দিনও যখন এসেছিলাম বলেছি যে যদিও বাংলা মিডিয়ামের চ্যাপ্টার ধরেই আমরা করছি, কিন্তু এটা শুধু বাংলা মিডিয়ামে না, ইংরেজি মিডিয়ামের বিভিন্ন সাবজেক্টও বিভিন্ন মানে বোর্ডেও রয়েছে, আইসিএসসি বোর্ডেও রয়েছে, সিবিএসই বোর্ডেও রয়েছে। তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমি যা শুনে যা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা প্রশ্নের উত্তরে যাব অবশ্যই, তবে তার আগে আরেকটু ফোনে রয়েছে, আমরা নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? আমি দীপকুমার দে রয়েছি, বলো, ক্লাস 9। বলো বলো, প্রশ্নটা বলো। আমি দীপকুমার দে বলছি, হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। বাঁকুড়া জেলা থেকে। আমার কোশ্চেনটি হলো, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো। আচ্ছা, এই প্রশ্নর প্রথম যে প্রশ্নটা, আমরা একদম প্রথমে যে ছাত্রী প্রশ্ন করেছিল যে যান্ত্রিক আবহবিকার কী কী প্রক্রিয়ায় ঘটে, সেটাই আমরা ধরি, তাহলেই এক এক করে সবার উত্তর তোমরা পেয়ে যাবে। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া, মূলত উষ্ণতার প্রভেদে শিলার যান্ত্রিক আবহবিকার ঘটে। উষ্ণতার প্রভেদে শিলার যান্ত্রিক আবহবিকারকে আমরা 3 ভাগে ভাগ করছি। 1, খণ্ড বিচ্ছিন্নকরণ বা প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। নেক্সট 2 নম্বর আমরা বলছি এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। 3, একটু আগেই এক ছাত্র ফোন করলে তার উত্তর পেয়ে যাবে। 3 নম্বরেই আমরা বলছি ক্ষুদ্র কণা বিসরণ বা কণা বিচ্ছিন্নকরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। তাহলে যান্ত্রিক আবহবিকারকে আমরা উষ্ণতার প্রভেদে যান্ত্রিক আবহবিকারকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করলাম। 1, প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ বা খণ্ড বিচ্ছিন্নকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। 2 নম্বর হচ্ছে এক্সফোলিয়েশন বা স্বল্পমোচন। 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ বা কণা বিচ্ছিন্নকরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। সোজা কথা হচ্ছে, উষ্ণতার দিনের বেলা যখন প্রবল উষ্ণতা শিলাপৃষ্ঠের উপর পড়ছে, তখন শিলাপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, আয়তনে প্রসারিত হচ্ছে। আবার রাত্রিবেলা ওই শিলাপৃষ্ঠই তাপ বিকিরণ করে সংকুচিত হচ্ছে। ফলে ক্রমাগত শিলাপৃষ্ঠের মধ্যে প্রসারণ এবং সংকোচন চলতে থাকে, যেটা আমরা লক্ষ্য করতে পারি না, আমরা খালি চোখে লক্ষ্য করতে পারি না, কিন্তু তার এফেক্ট আমরা বুঝতে পারি। এইভাবে শিলাপৃষ্ঠের প্রসারণ এবং সংকোচন চলতে চলতে শিলার মধ্যে একটা পীড়ন ঘটে, স্ট্রেস ঘটে। যখন শিলা এই পীড়ন সহ্য করার একটা ক্ষমতা আছে, দেয়ার ইজ এ লিমিট, যে কতটা শিলা স্ট্রেস সহ্য করতে পারবে, পীড়ন স্ট্রেস লিমিট যেটাকে আমরা বলি, পীড়ন সহ্য করার ক্ষমতা। এই পীড়নটা যখন সহ্য করার ক্ষমতার অতিক্রম করে যায়, পীড়ন সহ্য করার ক্ষমতা যখন অতিক্রম করে যায়, তখনই শিলাটা ভাঙতে শুরু করে। শিলার আকৃতি অনুসারে কখনো শিলাটা খণ্ডে খণ্ডে ভাঙে, তাকে আমরা বলছি ব্লক ডিসইন্টিগ্রেশন বা খণ্ড বিচ্ছিন্নকরণ
বা প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। আবার কখনো কখনো শিলাটা পেঁয়াজের খোসার মতন আস্তে আস্তে করে একটা করে আবরণ খুলে পড়ে যায়, একে আমরা বলছি এক্সফোলিয়েশন বা শল্কমোচন। শল্ক মানে কি? ছাল, মানে ছালের মতন শিলার গায়ের ওপর থেকে যেন একটা করে ছাল খুলে পড়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি শল্কমোচন বা এক্সফোলিয়েশন। এর থেকেই আবার তোমরা পড়বে, এর থেকেই আবার পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলছি গোলাকৃতি আবহ বিকার। ইংরেজিতে বলছি আমরা স্পেরয়েডাল ওয়েদারিং, ইংরেজিতে আমরা বলছি স্পেরয়েডাল ওয়েদারিং, গোলাকৃতি আবহ বিকার। এবং থার্ড ওয়ানটা কি? থার্ড ওয়ানটা হচ্ছে আমরা বলছি যেটা কণা বিচ্ছিন্নকরণ। অর্থাৎ শিলা তো বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত, প্রত্যেকটা খনিজ পদার্থ তার তাপ গ্রহণ ক্ষমতা এবং তাপ বিকিরণ ক্ষমতা আলাদা। তাহলে স্বাভাবিকভাবেই একটা শিলা যদি বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় তাহলে স্বাভাবিকভাবেই তার প্রসারণ এবং সংকোচন বিষমভাবে হবে, প্রসারণ এবং সংকোচনটা বিষম মানের হবে। তার ফলে একটা সময় শিলাটা পীড়নের সহ্যমাত্রা অতিক্রম করে গেলেও ভাঙতে পারছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত ওই শিলার এমন একটি খনিজ পদার্থ আছে যার পীড়নের সহ্যমাত্রা তখনও অতিক্রম করেনি, তার সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে। ফলে কি হচ্ছে? ওই শিলাটি অতিপীড়িত হচ্ছে, ওভার স্ট্রেস হচ্ছে, যার ফলে ওই শিলাটা যখন ভাঙছে তখন ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যাচ্ছে। এটাকে বলছি আমরা ক্ষুদ্র কণা বিসরণ বা কণা বিচ্ছিন্নকরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। আচ্ছা, একেবারে আমরা অবশ্যই পড়াশোনায় তো মনোযোগ দিয়েছি, এতক্ষণ ধরে পড়াশোনা করলাম, তবে সময় আজকে বলছে একেবারেই শেষ, সেই জন্য আমাদের বিদায় নিতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবার দেখা হয় পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।